নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি প্রস্তুতির জন্য ক্লাস নাম্বার 2। আপনি যদি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পিডিএফটি মাত্র 99 টাকার বিনিময়ে আপনি কিনে নিতে পারেন। এই পিডিএফটি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা তৈরি করা হয়েছে। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ফলো করুন। এই ভিডিওতে আলোচনা করা হবে ভৌত বিজ্ঞান থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন যদি আপনারা রেলওয়ে গ্রুপ ডি অথবা এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করে থাকেন। বন্ধুরা, অনেকগুলো একদম বিষয়ভিত্তিক আমরা ভিডিও দিচ্ছি আপনাদেরকে। এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানান এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। তার আগে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ পিডিএফের বাইরেও অনেক কিছু জানার থেকে যায়। প্রথম প্রশ্ন বলছে, তড়িৎ বিভব ভেক্টর রাশি না স্কেলার রাশি? তড়িৎ বিভব একটি স্কেলার রাশি। তারপরে দেখুন, তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি না স্কেলার রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি। দেখুন বন্ধুরা, রাশি যে দু প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, নিশ্চয়ই আপনাকে এরকম প্রশ্ন দেবে না যে তড়িৎ বিভব ভেক্টর রাশি না স্কেলার রাশি দিয়ে দুটো অপশান দিল, এরকম দেবে না। আপনাকে বলে দিতে পারে নিচের কোনটি স্কেলার রাশি, তাহলে সেখানে 4টি অপশানের মধ্যে একটি স্কেলার থাকবে, বাকিগুলো ভেক্টর থাকবে, সেভাবে আপনাকে প্রশ্নটা দেওয়া হবে। তারপরে দেখুন, আধানের ব্যবহারিক একক লেখো। কুলম্ব। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি? অ্যাম্পিয়ার। আধান এবং প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্ক কি? আধান সমান প্রবাহ মাত্রা এবং সময়। অর্থাৎ আপনি যদি প্রবাহ মাত্রা জানেন এবং সময় জানেন, কত সময় ধরে চলছে, দিলে আপনি কিন্তু দুটোকে গুণ করলে আপনি আধানটা পেয়ে যাবেন। তারপরে দেখুন, বিভব প্রভেদের একক কি? ভোল্ট। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। তারপরে দেখুন, কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়? ভোল্ট মিটারের সাহায্যে। ভুলেও ভোল্টামিটার নয়, বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে। প্রবাহ মাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অ্যামমিটারের সাহায্যে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। তারপরে দেখুন, একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত? 0। এবং একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম। তারপরে দেখুন, বলছে একটি তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা বৃদ্ধি বা হ্রাস করতে কি ব্যবহার করা হয়? রিওস্টেট। রিওস্টেট একটি যন্ত্র যার মাধ্যমে তড়িৎ বর্তনীতে যে প্রবাহ মাত্রাটা চলছে, ধরে নিন 10 অ্যাম্পিয়ারে প্রবাহ মাত্রাটা চলছে, তাকে যদি আমরা বৃদ্ধি করতে চাই অথবা কমাতে চাই, তাহলে যদি আমরা রিওস্টেট যন্ত্রের মাধ্যমে এটা কিন্তু আমরা করতে পারবো। এবারে দেখুন, রোধাঙ্কের একক কি? সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি এবং এসআই পদ্ধতিতে হচ্ছে ওহম মিটার। তারপরে দেখুন, নাইক্রোম তার কি কি ধাতু দিয়ে তৈরি? নাইক্রোম হচ্ছে নিকেল প্লাস ক্রোমিয়াম প্লাস লোহা। কিভাবে মনে রাখবেন? দেখুন, নাইক্রোম তাহলে নিকেল থাকবে, তারপরে কয়ে থাকবে, ক্রোতে থাকবে ক্রোমিয়াম, তারপরে থাকবে লোহা। এবারে দেখুন, ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেন? ত্রয়ী সূত্র আবিষ্কার করেন ডোবেরিনার। তারপরের সূত্র দেখুন, অষ্টক সূত্র কে আবিষ্কার করেন? অষ্টক সূত্র হচ্ছে নিউল্যান্ড আবিষ্কার করে। আপনাদেরকে আমি যখন পর্যায় সারণীর একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু এই ডোবেরিনারের ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ডের অষ্টক সূত্র কি আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম। আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন পর্যায় সারণীর ভিডিওটা। তারপর দেখুন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি গ্রুপ ও কয়টি পর্যায় আছে? 9টি শ্রেণী বা গ্রুপ এবং 7টি পর্যায়। অর্থাৎ শ্রেণী বলা যেতে পারে অথবা গ্রুপ বলা যেতে পারে, আর 7টি পর্যায় থাকছে। তারপরে দেখুন, দীর্ঘ পর্যায় সারণীতে কতগুলি পর্যায় ও শ্রেণী রয়েছে? 18টি শ্রেণী এবং 7টি পর্যায়। দুটি কিন্তু আলাদা। প্রথম যে মেন্ডেলিফ যে পর্যায় সারণীটি তৈরি করেছিলেন সেটাই ছিল 9টি শ্রেণী এবং 7টি পর্যায়। এখন কিন্তু আপডেট হয়ে গেছে দীর্ঘ পর্যায় সারণী, এখন আবার আধুনিক দীর্ঘ পর্যায় সারণী হয়ে গিয়েছে। তারপরে দেখুন, দীর্ঘ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোথায় থাকে? অর্থাৎ পর্যায় সারণীর কোন অংশে তারা অবস্থান করছে? নিষ্ক্রিয় গ্যাসগুলি সর্বদা 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। তারপরে দেখুন, আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থান করে। দেখুন বন্ধুরা, হ্যালোজেন মৌলগুলির উদাহরণ যদি আপনাকে জিজ্ঞাসা করে, হ্যালোজেন মৌলের উদাহরণ হচ্ছে FCl-BrI, অর্থাৎ ফ্লুরিন, ব্রোমিন, ক্লোরিন এবং আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। তারপরে দেখুন, পর্যায় সারণীতে কটি বিরল মৃত্তিকা মৌল রয়েছে? 14টি বিরল মৃত্তিকা মৌল রয়েছে। তারপরে পর্যায় সারণীতে কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? হাইড্রোজেনকে
দুষ্ট মৌল বলা হয়, কারণ এই হাইড্রোজেনের যে নেচারটা সেটা কিন্তু বিভিন্ন ধরনের, কখন ক্ষারীয় মৃত্তিকা মৌলের মতো আচরণ করছে, কখন হ্যালোজেন মৌলের মতো আচরণ করছে, অর্থাৎ একটা দ্বিচারিতা দেখা যাচ্ছে। তার জন্য একে দুষ্ট মৌল, মানে একে চেনা যাচ্ছে না, তার জন্য এ বদমাস বা দুষ্টু যা বলতে পারি। এবারে দেখুন দুটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও, আয়রন এবং কপার। কোন পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলা হয়? সপ্তম পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলা হয়। এবারে দেখুন বর ধাতুর উদাহরণ দাও, সোনা, প্লাটিনাম, রূপা। এই যে সোনা, প্লাটিনাম, রূপা এগুলি কিন্তু রাসায়নিকভাবে কম সক্রিয়। তারপরে দেখুন মুদ্রা ধাতুর উদাহরণ দাও, তামা, সোনা, রূপা। এই তিনটিকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। কারণ কি না এগুলি দিয়ে মুদ্রা তৈরি হয়, তাছাড়া আর কিছুই নয়, তাই এর নাম মুদ্রা ধাতু। তারপরে দেখুন কোন পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়? ষষ্ঠ পর্যায়, পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, কারণ এতে সবচেয়ে বেশি 32টি মৌল আছে, আর কোনো পর্যায়ে এতগুলো মৌল নেই। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যে মাপি স্বাভাবিক উষ্ণতা, আমাদের জ্বর হলে যে 100 ডিগ্রি ফারেনহাইট, সেটা কিন্তু ফারেনহাইটে হয়, অর্থাৎ সাধারণ উষ্ণতা ফারেনহাইটে থাকে। যদি আমরা এই স্বাভাবিক উষ্ণতাটাকে ট্রান্সফার করি সেলসিয়াসে, সেটা আসবে 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এটা ট্রান্সফার কিভাবে করা হয়। ট্রান্সফার করা হয় C/5 = F-32/9। এই যে C/5 = F-32/9 এর মাধ্যমে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন সেলসিয়াস থেকে ফারেনহাইট, আবার ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে আপনি ট্রান্সফার করতে পারবেন। দেখুন কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। তাপের সিজিএস এবং এসআই একক লেখো। সিজিএস পদ্ধতিতে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল। 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান কত জুল হওয়া উচিত ছিল প্রশ্নটা? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। অথবা আপনাকে যদি প্রশ্ন করে যে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক কি, তাহলে আপনাকে বলতে হবে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবারে দেখুন বস্তুর জলসম সমান কত? বস্তুর জলসম সমান বস্তুর ভর ইন্টু তার আপেক্ষিক তাপ দিলে আমরা বস্তুর জলসম পেয়ে যাব। এখানে আপনাকে বলতে পারে কয়েকটা অপশান দিয়ে দিবে যে বস্তুর জলসম সমান কি হয়, 4টি অপশান দিয়ে দিল। বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, আপনার যে অপশানটাই দেওয়া আছে সেটা আপনাকে চুজ করতে হবে। পরের প্রশ্ন বলেছে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? উত্তর হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ সেলসিয়াস স্কেলে আমরা জলের হিমাঙ্ক কত জানি, অর্থাৎ জল জমে বরফ হয় কততে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জিরোটাকে যদি আমরা ফারেনহাইটে ট্রান্সফার করি, অর্থাৎ C/5 = F-32/9 সমীকরণে যদি সি এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে বাকিটা কত থাকছে? সেটা হচ্ছে 32 করে আপনারা দেখবেন। একটি প্রাকৃতিক বর্ণালী নাম রামধনু হচ্ছে একটি প্রাকৃতিক বর্ণালী। সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি? অর্থাৎ কি, যদি একটি সাদা আলোকে প্রিজমের মধ্যে ফেলা হয়, তাহলে সে যতগুলা বর্ণ বের করে, মানে সৃষ্টি করে, তার প্রান্তিক বর্ণ দুটি কি আছে? তাহলে ধরে নিন প্রিজমের মধ্যে যদি আলো ফেলা হয় এভাবে, সে অনেকগুলো বর্ণ বের করে দিল, ঠিক আছে? অনেকগুলো বর্ণ বের করে দেওয়ার ফলে অর্থাৎ কটা বর্ণ বের করে? বেনিয়া সহকলা। অর্থাৎ তাহলে প্রান্তিক বর্ণ কি থাকছে? বে আর লা, অর্থাৎ বেগুনি এবং লাল। তারপরে দেখুন বর্ণালী সৃষ্টির কারণ কি? আলোর বিচ্ছুরণের জন্য বর্ণালী সৃষ্টি হয়। আপনাকে অপশান দিয়ে দিবে যে আলোর প্রতিসরণের জন্য, আলোর অনেক কিছু বিক্ষেপণের জন্য, অনেক কিছু অপশান দিয়ে দিবে। সেখানে অপশান হবে আলোর বিচ্ছুরণের জন্য কিন্তু এই বর্ণালী সৃষ্টি হচ্ছে। দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণার দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ, এর জন্যই আকাশকে নীল দেখাচ্ছে। কোন বর্ণের আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল। দেখুন বন্ধুরা, লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ধরে নিন এই যে প্রিজমে সাদা আলো ফেলা হলো, এই যে প্রিজমে সাদা আলো ফেলার সঙ্গে সঙ্গে যে বেনিয়া সহকলা যতগুলো কালার বেরোলো, আমি আপনাদেরকে বললাম প্রান্তিক কালার কি থাকছে? লাল এবং বেগুনি। এই যে শেষে যে বেগুনিটা আছে না, সেটা এরকম একদম নিচের দিকে চলে যায়। আপনাদেরকে বলছি পরপর, ওপরে লালটা কিন্তু মোটামুটি একটা সোজাতে থাকে। তার জন্য দেখবেন রেলের যে ক্রসিং থাকে ওখানে বা বিভিন্ন জায়গায় রাস্তায় দেখবেন যেখানে ট্রাফিক পোস্ট, সেখানে কিন্তু এই লাল আলো ব্যবহার করা হয়। কেননা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অনেক দূর পর্যন্ত যাত্রীরা দেখতে পাবে। কেউ হয়তো হাফ কিলোমিটার দূরে আসছে, সেও কিন্তু লাল আলো দেখতে পাবে। যদি সেই জায়গায় বেগুনিটা দেওয়া হয়, তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম,
তার জন্য কি হবে, সে কিন্তু বেশি দূর পর্যন্ত দেখতে পাবে না। আর লালের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর বিক্ষেপণটা কম, অর্থাৎ এ সোজা যেতে পারবে, এ বেশি বাঁকে না। কিন্তু বেগুনি দিলে সে বেশি দূর যেতে পারবে না, সবসময় সে নিচের দিকে গুড়িয়ে যেতে থাকবে। দেখুন তার পরের প্রশ্ন, কোন বর্ণের আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি। তারপর দেখুন মৌলিক বর্ণ কি কি? লাল, সবুজ এবং নীল। দেখুন এই মৌলিক বর্ণ কাকে বলে? এই যে লাল, সবুজ এবং নীল, এই তিনটি কালারকে নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে, ঠিক আছে, যে কোনো ধরনের রং সৃষ্টি করা যায়, তার জন্য একে বলা হচ্ছে মৌলিক বর্ণ। এবার দেখুন পরিপূরক বর্ণের উদাহরণ দাও। হলুদ এবং নীল। এবারে দেখুন পরিপূরক বর্ণ কাকে বলে? পরিপূরক বর্ণ হচ্ছে যে বর্ণগুলোকে আমরা মিশিয়ে, নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে, সম পরিমাণে মেশাতে হবে কথা নেই, নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে আমরা সাদা রং তৈরি করতে পারবো, তাকে বলা হচ্ছে পরিপূরক বর্ণ। তারপরের প্রশ্ন, পরমাণুর মধ্যে কোন দুটি কণা সমান সংখ্যায় থাকে? প্রোটন এবং ইলেকট্রন। আপনারা সবাই জানেন প্রোটন এবং ইলেকট্রনটা কিন্তু সমান, আর ভর সংখ্যাটা কিন্তু আলাদা এবং নিউট্রন সংখ্যাটাও আলাদা। আপনি যদি প্রোটনের সঙ্গে নিউট্রন যোগ করে দেন তাহলে কিন্তু সেটা ভর সংখ্যা হয়ে দাঁড়াবে। ধরে নিন Na, অর্থাৎ কি Na হচ্ছে কি সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে 11 নিচে আর উপরে হচ্ছে 23। এই যে দেখুন 11টা হচ্ছে এর প্রোটন সংখ্যা, এই যে 11টা হচ্ছে এর প্রোটন সংখ্যা অথবা পরমাণু ক্রমাঙ্ক, এবং এই Na সোডিয়ামের ভিতরে কিন্তু ইলেকট্রনের সংখ্যাও 11টা। আর তাহলে নিউট্রন কত পাবো? এই যে 23 দেখতে পাচ্ছেন ভর সংখ্যা, আমি আপনাদেরকে বললাম না প্রোটন প্লাস নিউট্রন যোগ করে এই 23 হয়েছে। তাহলে আমরা যেহেতু প্রোটন এবং নিউট্রন যোগ করে 23 হয়েছে, আমরা এই 23 থেকে যদি প্রোটনটাকে বাদ দিই আমরা নিউট্রনটা পেয়ে যাব। তাহলে 23 মাইনাস 11, আমরা যদি 23 থেকে 11 মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব 12, অর্থাৎ 12টি নিউট্রন আছে। তাহলে টোটাল হচ্ছে এটা ভর সংখ্যা। এবারে দেখুন কোন পরমাণুর কেন্দ্রকে নিউট্রন নেই? হাইড্রোজেনের কেন্দ্রকে নিউট্রন নেই। তারপরের প্রশ্ন দেখুন, একটি ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তারপরের প্রশ্ন, পরমাণুতে সবচেয়ে ভারী এবং সবচেয়ে হালকা কণা কোনটি? সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন, সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। একটি নিউট্রন ও একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? অর্থাৎ একটি নিউট্রন ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী আর প্রোটন কত গুণ ভারী? যেহেতু ইলেকট্রনটা সবার থেকে হালকা, তাহলে প্রোটনও ভারী হবে, নিউট্রনও ভারী হবে। সেক্ষেত্রে দেখতে গেলে একটি নিউট্রন ইলেকট্রনের থেকে 1839 গুণ ভারী এবং একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী। তারপরের প্রশ্ন দেখুন, ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত হচ্ছে D2O। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, যথা কি কি না সাধারণ হাইড্রোজেন অথবা প্রোটিয়াম H11, তার সংকেতটা। ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম H12। তারপরে দেখুন টাইট্রিয়াম H13। ক্যান্সার রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? আয়োডিন ও কোবাল্টের আইসোটোপ ব্যবহার করা হয়, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখুন কোন আইসোটোপের মাধ্যমে পৃথিবীর বয়স, বিভিন্ন গাছ এবং বিভিন্ন পুরাতন পাথরের বয়স নির্ধারণ করা হয়? কার্বন 14 আইসোটোপ, কার্বন 14। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন। এগুলো কিন্তু এই তিনটে জিনিস ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে, এমনকি আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা ভুল হয়েছে। কিন্তু বন্ধুরা আমি অনেক দিন ধরে অনেক বই ফলো করে দেখছি, এমনকি আপনি গুগলে সার্চ করেও আপনি দেখতে পারেন ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন 1897 সালে। এই যে ইলেকট্রন ব্যাপারটা এটা প্রথম লক্ষ্য করেন সেটা হচ্ছে উইলিয়াম ক্রুক্স। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, ভুলেও কিন্তু গোল্ডস্টাইন নয়। রাদারফোর্ড 1919 সালে প্রোটন আবিষ্কার করেন। প্রথম লক্ষ্য করেছিলেন জিনিসটাকে, সোর্সটা সেটা হচ্ছে গোল্ডস্টাইন। নিউট্রন কে আবিষ্কার করেন? স্যাডউইক 1932 সালে। প্রথম লক্ষ্য করেন কে? বোথে এবং বেকার। তো বন্ধুরা আজকের প্রশ্নটি 50-এর বেশি কোশ্চেন ছিল, আপনাদের সঙ্গে সমস্তই আলোচনা করলাম। আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন। যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটিকে শেয়ার করুন, আর আপনারা exambaংলা.com ওয়েবসাইটে গিয়ে পোস্টটা ডাউনলোড করে নেবেন, সেখান থেকেও আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ওই পোস্টটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজকে ছিল ক্লাস নম্বর 2, এইভাবে পরপর আপনাদেরকে আপডেট দেব।